আজ আপনি শুনবেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী মতিয়া বিবির দ্বিতীয় পর্ব, গুপ্ত রহস্য, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. আজকের গল্পে অভিনয় করেছেন দীপক, অপূর্ব, রীতি এবং সায়ন। নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী মতিয়া বিবির দ্বিতীয় পর্ব, গুপ্ত রহস্য। তারামণি যে কে তা শ্রোতারা এর আগে মতিয়া বিবি গল্পে পরিচয় পেয়েছেন। আপনারা এটাও জানেন যে কিভাবে সিঁধ কেটে তার ঘর থেকে তার যা কিছু ছিল সব কিছু চুরি হয়ে যায় এবং কিভাবে তার লোহার সিন্দুকের ভেতর থেকে একজন মহিলার মৃতদেহ পাওয়া যায় এবং তারপর ওই লোহার সিন্দুকের ভেতর থেকে পাওয়া মৃতদেহকে তারামণির মৃতদেহ ভেবে আমরা বিভ্রান্ত হয়ে কি ভয়ঙ্কর বিপাকেই না পড়ি। এর আগে যদি আমাদের কোনোভাবে বিন্দুমাত্র সন্দেহ হতো যে ওই মৃতদেহ তারামণির নয় অন্য কোনো মহিলার মৃতদেহ, তাহলে মুসলিমকে তারামণির হত্যাকারী হিসেবে কখনোই আমরা দোষারোপ করতাম না বা খুনের অপরাধে বিচারকের কাছে তাকে বিচারের জন্য পাঠাতাম না। সে যাই হোক, এখন তারামণি বেঁচে রয়েছে। মুসলিম বিচারকের কাছ থেকে মুক্তি পেয়ে তার দলবল নিয়ে সেই এলাকা ছেড়ে চলে গিয়েছে। পুলিশের প্রধান কর্মচারীর ইচ্ছেতে তারামণির ঘরের লোহার সিন্দুকের ভেতরে পাওয়া মৃতদেহের রহস্য যাতে উদ্ঘাটিত হয়, সেজন্যই আমরা পুনরায় ওই তদন্তের কাজে নিযুক্ত হলাম। তাই অনুসন্ধানে নিযুক্ত হওয়ার পর আমাদের সবার মনেই সন্দেহ হল মতিয়া বিবির মৃতদেহের সাথে তারামণির লোহার সিন্দুকে পাওয়া মৃতদেহের কোনো রকম কোনো সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক থেকেই থাকে তাহলে কিভাবে সেই তদন্তের সমাধান করা যাবে। এর আগে যতক্ষণ পর্যন্ত মুসলিম এবং তার বন্ধুবান্ধবরা আমাদের আয়ত্তে ছিল তখন তাদের কাছ থেকে এ সম্বন্ধে কোনো কথাই জানতে পারিনি। এখন ওরা সকলেই আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে এবং কোথায় যে রয়েছে তার কিছুই আমরা জানি না। সুতরাং এই মকদ্দমায় পুলিশ প্রধানের শেষ আদেশটা যে আমরা কতদূর মেনে উঠতে পারব সেটা একটা চিন্তার জায়গায় গিয়ে দাঁড়ালো। যাই হোক, এখন দেখা যাক তারামণির রহস্যটা কি। যে তারামণির মারা যাওয়ার খবরের কাগজের সম্পাদকেরা লোকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলেন, সেই তারামণি এখন জীবিত অবস্থায় সবার সামনে এসে উপস্থিত হওয়ার রহস্যটাই বা কি? এতদিন পর্যন্ত কোথায় ছিল সে? কিভাবে মুসলিম তাকে বিচার কক্ষে এনে উপস্থিত করতে পেরেছিল, এখন সেটাই দেখার বিষয়। আরও জানার বিষয় হল তারামণির ঘর থেকে আদৌ কোনো মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে কিনা। যদি চুরি হয়েই থাকে তাহলে কি কি জিনিস, কিভাবে এবং কে চুরি করেছে। মনে মনে এইসব ভেবে আমরা তারামণিকে ডেকে পাঠালাম। আমাদের ডাকে তারামণি আমাদের সামনে উপস্থিত হলো। তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তারামণি, তোমার ঘর থেকে মূল্যবান জিনিসপত্র কিছু চুরি হয়েছে? যদি হয়েই থাকে তাহলে কি কি জিনিস চুরি হয়েছে এবং কে চুরি করেছে সেটা আমাদের জানা দরকার। শুধু তাই নয়, তুমি কিভাবে সেই ঘর থেকে উধাও হলে এবং এতদিন পর্যন্ত কোথায় ছিলে, কিভাবে ছিলে, তার সমস্ত কিছু আমরা জানতে চাই। এখন আমাদের এই প্রস্তাবে যদি তোমার কোনো রকম কোনো আপত্তি না থাকে তাহলে তোমার সমস্ত ঘটনা খুলে বলো। আমার ঘর থেকে দস্যুরা কিভাবে আমাকে অপহরণ করে আর আমার জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এবং তারপর থেকে যে কি ভয়ঙ্কর দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমি এই দিনগুলো কাটিয়েছি, তা যতটা আমার মনে আছে ততটাই আমি আপনাদের কাছে সম্পূর্ণভাবে জানাচ্ছি। আমার অবস্থার কথা শুনলে আমি কোন দুর্বিপাকে পড়েছিলাম তা জানতে পারলে আপনারা অনায়াসেই বুঝতে পারবেন যে এই সভ্য মানুষের সমাজে এবং বিজ্ঞ কর্মচারীদের শাসিত এই ভারতের রাজধানীর মধ্যে এখনো পর্যন্ত কীরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজকর্ম ঘটে চলেছে। আমার কথা শুনলে আপনারা জানতে পারবেন যে এই সুসভ্য ইংরেজ রাজত্বের মধ্যে শান্তির স্রোত বয়ে চললেও ভয়ঙ্কর ভয়ঙ্কর অশান্তির ঢেউ উঠে নিরীহ জনগণকে দিনে দিনে কিভাবে তলিয়ে দিচ্ছে। বিচারকদের হাতে শাসনদণ্ড থাকলেও
দিনে দিনে সেই শাসনদণ্ড একেবারে অকর্মণ্য হয়ে প্রজাদের মঙ্গলের জন্য অন্য রূপ ধারণ করে নিরীহ মানুষদের সর্বনাশ করে চলেছে। আমার বিশ্বাস ছিল যে পাপ করলে তার শাস্তি আছে, কিন্তু এখন দেখছি আমার সেই বিশ্বাস একেবারে ভুল। আমার আরও বিশ্বাস ছিল খারাপ কাজ করলে তাকে রাজদণ্ডে দণ্ডিত হতে হয়, কিন্তু এখন দেখছি যে দুষ্কৃতী তারই জয়লাভ হচ্ছে, আর যে সৎপথে নিরীহভাবে জীবনযাপন করে তাকেই বিপদের মধ্যে পড়ে হাবুডুবু খেতে হয়। জানি না এখনো ভগবান আছেন কি না, এও জানি না ওইসব লোককে তাদের করা কর্মের ফল ভোগ করতে হবে কি না। সে যা হোক, আমি ওই পাপীদের হাতে পড়ে যেরকম কষ্ট, মানসিক যন্ত্রণা সহ্য করেছি, এখন আমি সেটাই আপনাদের কাছে খুলে বলছি। যেদিনও যেভাবে আমার ঘর থেকে আমাকে অপহরণ করা হয়, সেই ঘটনাটাই আমি সবার আগে বলছি। যে রাত্রে আমার ঘরে শীত কাটা হয়, সেই রাত্রে আমি প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে নিজের বিছানায় ঘুমিয়ে পড়ি। রাত্রি আন্দাজ 2টোর সময় একরকম শব্দ শুনে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। সেই সময় আমার ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বলছিল। ওই আলোতে আমি দেখতে পাই আমার ঘরের ভেতরে 3 জন লোক ঢুকেছে এবং আমার ঘরের জিনিসপত্র চুরি করার চেষ্টা করছে। আমার ঘরের পেছন দিকে দেওয়ালে একটা বিশাল সিঁধ কাটা হয়েছে। বুঝলাম ওই সিঁধের ভেতর দিয়েই দুষ্কৃতীরা আমার ঘরে ঢুকেছে। আমি মেয়ে মানুষ, তার উপরে ওই ঘরের মধ্যে একা শুয়ে রয়েছি। হঠাৎ ঘুম ভেঙে ঘরের মধ্যে দস্যুদের দেখে আমি একেবারে হতবুদ্ধি হয়ে গেলাম। আমার মুখ দিয়ে একটাও শব্দ বেরোলো না। এমন অবস্থায় দুঃসাহসী পুরুষদেরও অবস্থা যে কেমন হয়ে থাকে তা আপনারা তো জানেন। আমি মেয়ে মানুষ, এই পরিস্থিতি দেখে যে সে সময় আমার অবস্থা কেমন হয়েছিল তা বোধহয় আর আপনাদেরকে বলতে হবে না। বিশেষ করে সেই অবস্থার কথা বলার মতো আমার ক্ষমতাও নেই। আশা করছি আমার সেই সময়ের অবস্থা আপনারা অনুমান করে নিতে পারবেন। আমার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ওই দুষ্কৃতীদের মধ্যে 2 জন আমার কাছে এসে দাঁড়ালো। এদের মধ্যে একজনের হাতে একটা তীক্ষ্ণ ছুরি ছিল। সে ওই অস্ত্রটা আমার বুকের কাছে ধরে আমাকে বলল, এখন যদি আমি কোনো রকম গন্ডগোল করি বা চেঁচানোর চেষ্টা করি তাহলে অস্ত্রটা সে আমার বুকে বসিয়ে দেবে। সেই সময় একজন আমাকে বলল আমার বাক্স প্যাটরার চাবিগুলো কোথায়। আমি যেন তখনই সেই চাবিগুলো ওদের দিয়ে দেই, না হলে ওদের হাতে তখনই আমি জমের দুয়ারে পৌঁছে যাব। তাদের কথা শুনে আমি ভাবলাম অন্যের হাতে অপঘাতে প্রাণ যাওয়ার থেকে ঘরের জিনিসপত্র চুরি যাওয়া বেশি মঙ্গলের। এই ভেবে আমার বিছানার তলায় লুকিয়ে রাখা চাবির গোছাটা বের করে ওদের হাতে দিলাম। সেই লোকটি অন্য একজন লোকের সাহায্যে ওগুলো দিয়ে ওই বাক্স প্যাটরাগুলো খুলতে আরম্ভ করলো। আর যে লোকটা ছুরি হাতে আমার কাছে দাঁড়িয়েছিল সে আমার গায়ের গয়নাগুলো খুলে দিতে বলল। আমি অত্যন্ত বিহ্বল হয়ে এক এক করে আমার শরীরের পরে থাকা গয়নাগুলো তার হাতে দিলাম। আর যারা বাক্স প্যাটরাগুলো খুলছিল তারা একটা বাক্সের ভেতর থেকে আমার লোহার সিন্দুকের চাবিটা বার করলো। তারপর ওই চাবি দিয়ে ওই লোহার সিন্দুক খুলে তার ভেতরে সোনার উপর গয়না আর টাকা কড়ি যা কিছু ছিল সব কিছু বের করে নিল। এভাবে আমার ঘরের সমস্ত দামি জিনিসপত্র তারা চুরি করে। শেষে 2 জন আমার ঘরের দরজা খুলে আমাকে তাদের সঙ্গে নিয়ে সেই ঘর থেকে বেরোলো। আমরা ঘরের বাইরে এলে 3য় লোকটা, মানে যে ঘরের ভেতরে ছিল, সে পুনরায় ওই ঘরের দরজা বন্ধ করে সিঁধের ভেতর দিয়ে ঘরের বাইরে এলো। শেষে 3 জন মিলে সমস্ত চুরি করার জিনিসপত্র আর আমাকে নিয়ে ওখান থেকে চলে গেল। তখন আমি ওদের ভয়ে এমনই ভীত হয়ে পড়েছিলাম যে আমার মুখ দিয়ে একটাও শব্দ বেরোয়নি। ওরা যেভাবে আমাকে যেতে বলল আমি সেভাবেই ওদের সঙ্গে সঙ্গে যেতে লাগলাম। আমি জানি না যে কোথায় যাচ্ছি এবং কেনই বা যাচ্ছি। ওরাও আমাকে বলেনি যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর কেনই বা নিয়ে যাওয়া হচ্ছে। তবুও আমি ওদের ইচ্ছে অনুযায়ী ওদের কথা মতো চলতে লাগলাম। যে পাড়ার ভেতরে আমি থাকি ক্রমে ক্রমে সেই পাড়া অতিক্রম করে আমি ওদের সাথে চলতে লাগলাম। তারপর আমরা সকলে সদর রাস্তায় এসে পৌঁছলাম। দেখলাম সেখানে একখানা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির উপরে একজন কোচওয়ান ছাড়া আর কেউ নেই, ভেতরেও কেউ ছিল না।
গাড়ির কাছে গিয়ে ওই তিনজন আমার ঘর থেকে চুরি যাওয়া জিনিসপত্রের সাথে ওই গাড়ির ভেতরে উঠে বসলো। আমরা গাড়িতে বসার পর তারা দুপাশের দরজা বন্ধ করে দিল এবং তারপরে গাড়ি চলতে আরম্ভ করলো। অনেকক্ষণ চলার পর ওই গাড়িটা একটা জায়গায় এসে দাঁড়ালো। সেখানে ওই গাড়ির দরজা খোলার পর দেখতে পেলাম একটা দোতলা বাড়ির সামনে ওই গাড়িটা এসে দাঁড়িয়েছে। আমরা বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একজন বাড়ির সদর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। বাড়ির ভেতরে ঢোকার পর বুঝতে পারলাম যে বাড়িটা খুব একটা ছোট নয়, ওপর নিচে মিলিয়ে প্রায় 15-16টা ঘর, কিন্তু বেশিরভাগ ঘরগুলো খালি অবস্থায় পড়ে আছে। শুধুমাত্র একটা ঘরে ওরা থাকে আর অন্য একটা ঘরে ওদের রান্না বান্না হয়। ওই বাড়ির মধ্যে ঢোকার পর ওরা আমাকে একটা খালি ঘরে থাকতে বলল। অন্য কোনো উপায় না পেয়ে আমাকে সেখানেই থাকতে হলো। তখনও পর্যন্ত আমি জানতে পারিনি যে কেন ওরা আমাকে সেখানে নিয়ে এসেছে। আমি যখন সেখানে উপস্থিত হয়েছিলাম তখন রাত্রি শেষে ভোর হয়ে এসেছিল। ধীরে ধীরে সকাল হলো, সূর্য উঠল। আমিও আমার ঘর থেকে বেরিয়ে দেখলাম ওই বাড়ির আশেপাশে আর কারো বাড়ি আছে কিনা, এবং আরও দেখার চেষ্টা করলাম যে ওই বাড়ি থেকে বাইরের কোনো লোকের সাথে কোনোভাবে কথা বলার কোনো উপায় রয়েছে কিনা। আর সব থেকে জরুরি যেটা লক্ষ্য করার ছিল তা হলো ওই বাড়ি থেকে কোনোভাবে পালিয়ে যাওয়ার পথ আছে কিনা। কিন্তু দেখলাম ওই বাড়িটা একটা বাগানের মধ্যে অবস্থিত। ওর একদিকে রাস্তা আর অন্য 3 দিকে আম গাছে পরিপূর্ণ পতিত জমি। কাছে পিঠে কারো কোনো বাড়ি নেই, আর ওই বাড়ি থেকে অন্য কারোর সাথে কথা বলার সুযোগ বা কোনো পালানোর পথও নেই। আগেই বললাম ওরা আমাকে থাকার জন্য দোতলা একটা ঘর দিয়েছিল। আমি দোতলা থেকে ধীরে ধীরে নিচে নামলাম। যে ঘরে 8-10 জন দস্যু বসবাস করছিল তারা প্রায় সকলেই আমাকে নিচে নামতে দেখল, কিন্তু কেউ কিচ্ছু বলল না বা জিজ্ঞেসও করলো না যে আমি কোথায় যাচ্ছি। শুধু ওদের মধ্যে 2-1 আমার দিকে তাকিয়ে একটু হাসলো। আমি নিচে গেলাম। ওই বাড়ির নিচে যাওয়ার আমার একমাত্র উদ্দেশ্য ছিল যে যদি দেখতে পাই বাড়ির কোনো দরজা খোলা রয়েছে বা বাড়ি থেকে বেরোনোর কোনো পথ রয়েছে তাহলে আমি ওখান থেকে পালানোর চেষ্টা করব। কিন্তু নিচে নেমে দেখলাম আমার উদ্দেশ্য সফল হবার কোনো সুযোগই নেই। বাড়ির মধ্যে ঢোকার আর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য মাত্র 2টো দরজা আছে, একটা সদর দরজা, অন্যটা খিড়কি। দরজার কাছে গেলাম, কিন্তু দেখলাম আমার মনের আশা পূরণ করার কোনো রকম সুযোগ নেই। 2টো দরজাই ভেতর থেকে তালা বন্ধ, আর 2টো দরজার কাছেই 2 জন করে লোক রয়েছে। আমি ওদের প্রত্যেককে ওই দরজা খুলে দিতে বললাম, কিন্তু কেউই আমার কোনো কথা শুনল না, বরঞ্চ তারা আমাকে যা ইচ্ছে গালিগালাজ করে সেখান থেকে আমাকে তাড়িয়ে দিল। আমি নিরুপায় হয়ে আমার ঘরে ফিরে এলাম এবং সেখানে বসে বসে আঁচল দিয়ে চোখের জল মুছতে লাগলাম। আমার দিকে কেউ নজর করলো না বা কেউ আমাকে কোনো কথাও জিজ্ঞেস করলো না। আমি সেই ঘরের মধ্যে শুয়ে শুয়ে কেবল কাঁদতে লাগলাম। এভাবে ক্রমে ক্রমে 2 প্রহর বেলা কেটে গেল। সে সময় দেখলাম যে মুসলিম, অবশ্য তখন আমি তার নামটা জানতাম না, আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাকলাম, একটু শুনবেন? সে আমার ঘরের ভেতরে ঢুকলো। শোনো, তোমরা তো আমার যা কিছু ছিল সবকিছু চুরি করে নিয়ে এসেছো, কিন্তু তাতে আমি তোমাদেরকে কিছুই বলিনি। আমার সারা জীবনের যা কিছু সঞ্চয় তার সমস্তটাই তোমরা নিয়ে নিয়েছো। আমি এখনো তোমাদের কিছু বলছি না, কিন্তু আমাকে এখানে ধরে আনলে কেন? আমি তোমাদের কোনো রকম উপকার করতে পারবো না, বা আমাকে দিয়ে যে তোমাদের কোনো রকম কাজ সম্পূর্ণ করবে সেরকম আশাও তোমরা করো না। তোমরা আমাকে এখন ছেড়ে দাও, আমি নিজের জায়গায় ফিরে যাই। আমি শপথ করে বলছি, তোমরা আমাকে ছেড়ে দিলে তোমাদের কথা বা তোমাদের এই বাসস্থানের কথা আমি কাউকে বলবো না। এমনকি আমার ঘরে যে শীতটা কাটা হয়েছে সেটাও আমি কাউকে জানাবো না। দেখো, আমাদের কোনো উদ্দেশ্য আছে বলেই তোমাকে এখানে বন্ধ করে রেখেছি। তুমি যতই কান্নাকাটি বা এখান থেকে পালানোর চেষ্টা করো না কেন, কিছুতেই তোমার মনের আশা পূর্ণ হবে না। কম করে 15 দিন তোমাকে এখানে থাকতে হবে, তারপর তোমাকে ছেড়ে দেওয়া হবে। তারপর তুমি নিজের জায়গায় ফিরে যেও। এখানে যে কদিন তুমি থাকবে সে কদিন তোমার কোনো রকম কষ্ট হবে না। তুমি আমাদের তৈরি খাবার খেতে চাইলে অনায়াসে খেতে পারো, আর তা যদি না চাও তাহলে তোমার যে জিনিসের প্রয়োজন তা আমাদের বলা মাত্রই পেয়ে যাবে এবং নিজে অনায়াসেই রান্না করে খেতে পারবে। এখানে তোমাকে আরেকটা কথা বলে রাখি, মন দিয়ে শোনো। তোমার যা কিছু ছিল তা যে আমরা চুরি করে এনেছি তাতে আর কোনো সন্দেহ নেই।
কিন্তু জেনে রাখো যে 15 দিন পর তুমি যখন এখান থেকে বেরিয়ে যাবে, সেই 15 দিনের মধ্যেই আমরা বুঝতে পেরে যাব যে তুমি কেমন মহিলা, কতটা আমাদের আদেশ পালন করে চলো এবং কোনো রকম দয়ার পাত্রী কিনা। যদি বুঝতে পারি তুমি সত্যিই দয়ার পাত্রী, তাহলে তুমি নিশ্চিত থাকো যে তোমার চুরি করা জিনিসপত্রের কিছুটা আমরা তোমায় ফিরিয়ে দেব। ওটা নিয়ে তুমি তোমার নিজের জায়গায় ফিরে যেও। আর যদি জানতে পারি যে তুমি কোনো রকম দয়ার পাত্রী না, তাহলে ওই 15 দিন পর তোমাকে এখান থেকে দূর করে দেব। এই বলে মুসলিম চলে গেল। মুসলিমের মুখে এই কথা শুনে আমি মনে মনে স্থির করলাম যে এই দুষ্কৃতীদের সাথে বিবাদ করে কোনো লাভ নেই। 15 দিন ওরা আমাকে এখানে রাখবে বলেছে। এখন আমি যতই চেষ্টা করি না কেন, ওদের হাত থেকে উদ্ধার পাওয়ার কোনো রকম উপায় আমি বের করতে পারবো না। অথচ যদি ওদের কথা সত্যিই হয়, তাহলে ওদেরকে সন্তুষ্ট করতে পারলে আমার ঘর থেকে চুরি যাওয়া জিনিসপত্রের কিছুটা যদি ফিরে পাই, তাহলে আমার অন্তত কিছু সঞ্চয় থাকবে। মনে মনে এমনটা ভেবে আমি সেখানে 15 দিন ওদের যদি কোনোভাবে সন্তুষ্ট করতে পারি তারই চেষ্টা করতে লাগলাম। খাওয়া দাওয়া করার জন্য যে কোনো জিনিস আমি ওদের কাছে চাইতাম এবং পেয়েও যেতাম। তারপর আমি নিজের হাতে রেঁধে খাওয়া দাওয়া করতাম এবং আমার ওই ঘরে শুয়ে বসেই দিন কাটাতাম। যেদিন দুপুরবেলায় মুসলিমের সাথে আমার কথাবার্তা হয়েছিল, সেদিন রাত্রে ওই বাড়ির ভেতরে একটা ভয়ঙ্কর লোমহর্ষক ব্যাপার ঘটে। সেদিন সন্ধ্যার পর মুসলিম ও অন্য দুজন লোক ওই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রাত্রি আন্দাজ ওই 9টার সময় ওরা একজন মেয়ে মানুষের সাথে ফিরে আসে। ওই মেয়েটা যখন ওই বাড়িতে এসে উপস্থিত হয়, তখন আমি ওকে দেখেছিলাম। মেয়েটিকে খুব সুন্দরী না বললেও বয়স অনুযায়ী তাকে যুবতী বলে অনুমান করা যাচ্ছিল এবং দেখলাম ওর শরীরে অনেকগুলো সোনার গয়না ছিল। কিন্তু ওই মেয়েটি যে কে, কোথা থেকে তাকে আনা হলো এবং কেনই বা এলো, তা আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না। যে ঘরে আমার থাকার জায়গা নির্দিষ্ট করা হয়েছিল, তারই পাশের একটা ঘরে তাকে রাখলো। শুধুমাত্র একজন মেয়েকে এই বাড়ির ভেতরে দেখতে পেয়ে তার সাথে কথা বলার জন্য আমি তার কাছে গেলাম, কিন্তু মুসলিম তা দেখতে পেয়ে আমাকে ওর কাছে যেতে নিষেধ করলো। নিরুপায় হয়ে আমি তখন নিজের ঘরে ফিরে এলাম। এই দুটো ঘরের মাঝে একটা ছোট্ট ফুটো ছিল, সেটা অবশ্য সবসময় বন্ধই থাকতো। আমি আমার ঘরে ঢুকে ওই ফুটোটা ধীরে ধীরে অল্প অল্প করে উন্মুক্ত করলাম, অর্থাৎ এমনভাবে এতটা পরিমাণে খুললাম যে ওটা দেখে কেউ যেন অনুমান করতে না পারে যে ওটা আমি খুলেছি। অথচ ওর মধ্যে দিয়ে আমি যেন দেখতে পাই যে অন্য ঘরে কি হচ্ছে। ওই মেয়েটিকে প্রথমে মুসলিম সঙ্গে নিয়ে সেই ঘরের ভেতরে ঢুকলো। তারপর ওই দুষ্কৃতীরা এক এক করে প্রায় 5-6 জন মিলে সে ঘরের ভেতরে ঢুকলো এবং সকলে একসাথে বসে বসে মেয়েটির সাথে হাসি ঠাট্টা করে সময় কাটাতে লাগলো। এভাবে প্রায় রাত 10টা বেজে গেল। যে বাড়িটার আমি কথা বলছি সেটা একই একটা নির্জন জায়গায় অবস্থিত। তারপর রাত্রি যত গভীর হলো, তখন ওই জায়গাটা আরও নিস্তব্ধ হয়ে পড়ল। সেই সময় দেখলাম মুসলিম ওখানে নেই, কখন যেন বেরিয়ে গেছে এবং একটা সামান্য তুচ্ছ কথাকে নিয়ে ওই মেয়েটির সাথে ওরা বচসা আরম্ভ করেছে। আমি আমার ঘরে বসে ওদেরকে সম্পূর্ণ দেখতে পাচ্ছিলাম এবং ওদের সমস্ত কথা শুনতেও পাচ্ছিলাম। সুতরাং আমি বেশ বুঝতে পারলাম যে বচসায় মেয়েটির কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষ ওই লোকগুলোর ছিল। মেয়েটি ভালো কথা বললে ওরা তার একটা অন্য অর্থ বের করে তার সাথে মিথ্যে গণ্ডগোল করছিল। প্রথমটা আমি বুঝতে পারলাম না যে ওরা অযথাই মেয়েটার সঙ্গে গণ্ডগোল করছে কেন, এবং এটাও বুঝতে পারিনি যে গণ্ডগোলে ওই লোকগুলোর কোনো স্বার্থ রয়েছে কিনা। কিন্তু পরে জানতে পেরেছিলাম যে কতটা ভয়ঙ্কর স্বার্থের বশে কি একটা ভয়ানক নৃশংস কার্যসিদ্ধির জন্য ওই লোকগুলো গণ্ডগোলে সূত্রপাত করেছিল। পরে জানতে পেরেছিলাম যে সেই সামান্য স্বার্থ কি এবং সে স্বার্থের বশে ওরা কেমন ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয়েছে। আপনারা অনেক দস্যু দেখেছেন, দুষ্কর্ম করা যাদের ব্যবসা, দুষ্কর্ম করেই যাদের জীবন ধারণ হয়। এরকম শত শত হাজার হাজার দস্যু আপনাদের নজরে এলেও এই ধরনের দস্যু আপনারা কখনো দেখেননি। আপনারা অনেক হত্যাকারী দেখেছেন, অনেক হত্যা মামলার অনুসন্ধানও হয়তো করেছেন, কিন্তু আমি বলতে পারি
এরকম হত্যাকারী এখনো পর্যন্ত আপনাদের সংস্পর্শে আসেনি। ওই মেয়েটির সাথে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে দেখলাম সবাই একজোট হয়ে গেল। সকলেই ওই মেয়েটির বিপক্ষে দাঁড়িয়ে তাকে যা ইচ্ছে গালিগালাজ করতে লাগলো। কেউ কেউ তাকে মাঝে মধ্যে আঘাত করতেও পিছু পা হলো না। কেউ আবার তার শরীর থেকে কতগুলো গয়না ছিনিয়ে নিল। মেয়েটি সব কিছু সহ্য করছিল। প্রথম একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে বুঝতে পারল সেখানে সেই অবস্থায় বাধা দিলে তার অপকার ছাড়া উপকারের কোনো সম্ভাবনা নেই। প্রথম সে চিৎকার করেছিল, কিন্তু পরে দেখলো চিৎকার করতে গিয়ে ভালোর বদলে তার উল্টো ফলটাই ঘটতে লাগলো। ওদের মধ্যে একজন বলে উঠল যদি ও চিৎকার করার চেষ্টা করে তাহলে ওর মুখের ভেতর একখানি কাপড় ভরে দিতে। এই কথা শুনে না মেয়েটি আর কোনো কথা বলতে সাহস পেল না। সেখানে বসে বসে মনের দুঃখে কষ্টে ও যন্ত্রণায় শুধু অঝরে চোখের জল ফেলতে লাগলো। ওই মেয়েটি কে, কেনই বা ওখানে এসেছিল এবং কিসের জন্যই বা তার উপরে এমন অত্যাচার হচ্ছে আমি কিছু অনুমান করতে পারলাম না। সেই সময় দেখলাম আরেকজন লোক ঘরের ভেতরে এসে ঢুকলো। তাকে দেখে অন্য লোকগুলো যেন একটু জড়সড় হয়ে পড়ল। সেই লোকটি ওদেরকে বলল, এই অসহায় মেয়েটির উপর তোরা ওরকম অত্যাচার করছিস কেন? সামান্য মেয়েটার উপর অত্যাচার করে তোদের কি লাভ হচ্ছে বলতো? তারপর মেয়েটির দিকে ফিরল এবং তখন দেখলাম লোকটি মুসলিম। সে বলল, ইস, তোমার দেখছি বড়ই কষ্ট হচ্ছে, মুখখানাও শুকিয়ে গেছে। দাঁড়াও, আমি তোমার জন্য জল এনে দিচ্ছি। একটু জল খাও, খেয়ে সুস্থ হও, তারপর আমি তোমাকে তোমার জায়গায় পাঠিয়ে দেব। এই বলে এক গ্লাস জল এনে সে মেয়েটির হাতে দিল। মেয়েটির সত্যি জল তেষ্টা পেয়েছিল। জলের গ্লাসটা হাতে পাওয়া মাত্রই সে এক নিমেষে ওই জল পান করে নিল। জল পান করার পর থেকেই তার অবস্থা যেন কেমন একটা মনে হতে লাগলো। সে ক্রমে যন্ত্রণায় ছটফট করতে আরম্ভ করলো। এভাবে কিছুক্ষণ পর্যন্ত সে ভয়ঙ্কর যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই শুয়ে পড়ল। তারপর মনে হলো যেন সে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেছে। এই অবস্থা দেখে তখন আমার যেন মনে হলো যে যারা তার সাথে অকারণে গন্ডগোল সৃষ্টি করে তাকে নানাভাবে যন্ত্রণা দিচ্ছিল, তারপরে যারা তাকে আঘাত করে তার মনের কষ্ট ও যন্ত্রণাকে দ্বিগুণ করছিল, তাদের নিতান্ত নির্দয় মনে হলেও এখন দেখছি যে ওই মেয়েটির অত্যন্ত উপকারী বন্ধুর পরিচয়ে সেখানে উপস্থিত হলো, তার থেকে সেই লোকগুলো শতগুণে ভালো। ওরা শত্রুর পরিচয়ে ওকে কষ্ট দিচ্ছিল ঠিকই, কিন্তু বন্ধুর পরিচয়ে সর্বনাশ ঘটায়নি। বন্ধু হিসেবে যাকে বিশ্বাস করা যায় তার দ্বারা এমন সর্বনাশ হলে তাকে কি বলে যে সম্বোধন করতে হয় তা আমার মতো সামান্য বুদ্ধির মেয়ে মানুষের জানা নেই। জানি না এই কাজটা সকলের পরামর্শে হলো কিনা, এই হত্যাকাণ্ডে সকলেই জড়িত আছে কিনা। এভাবে মারা যাবার পর মেয়েটি ওই ঘরের মধ্যেই পড়ে রইল। দস্যুরা ওর শরীরের গয়নাগুলো খুলে নিল। তারপর ওই ঘরে তালা বন্ধ করে দিয়ে তাদের নিজেদের ঘরে চলে গেল। এই অবস্থা দেখে আমারও অন্তরাত্মা একেবারে শুকিয়ে গেল। আমিও একরকম হতবুদ্ধি ও অজ্ঞান হয়ে আমার ঘরের মধ্যে পড়ে রইলাম। পরের দিন সকালে দেখলাম যে ঘরের ভেতরে ওরা ওই মৃতদেহটা তালা বন্ধ করে রেখেছিল ওই ঘরটা খোলা অবস্থায় আছে এবং ওর ভেতরে মৃতদেহ নেই। রাত্রিবেলা ওরা যে ওর মৃতদেহটা কোথায় নিয়ে গেল তার বিন্দুমাত্র আমি জানতে পারিনি। সেই দিন কেটে গেল। আমি দোতলা থেকে সারাদিন নিচে নামলাম না। সেদিন আমার মনের অবস্থা এমন হয়েছিল যে আমার কিছুই ভালো লাগছিল না। এমনকি সেদিন আমার খাওয়া দাওয়া করতেও ইচ্ছে করছিল না। আমি নিজের ঘরের ভেতরেই সারাদিন কাটিয়ে দিলাম। সারাদিন এক জায়গায় বসে থাকতে থাকতে আমার মন যেন প্রচণ্ড অস্থির হয়ে উঠল। সন্ধেবেলায় আমি একবার নিচের তলায় নামলাম। দেখতে পেলাম একটা চারপায়ার ওপর ওই মৃতদেহটা একটা ঘরের মধ্যে রাখা আছে। গত রাত্রে ওর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর বাকি রাত্রিটা বয়ে গেছে। তারপর সারা দিন কেটে গিয়ে পুনরায় রাত্রি এসে গেছে। তখন ওই মৃতদেহটার অন্তিম কাজ করা হয়নি কেন, বা ওকে ওই ঘর থেকে সরানো হয়নি কেন? মনে মনে নানা রকম চিন্তার উপস্থিত হলো, কিন্তু সাহস করে আমার মনের কথা কাউকে জিজ্ঞেস করতে পারলাম না। আর জিজ্ঞেস করলেই বা ওরা আমাকে ওদের অভিসন্ধির কথা বলবে কেন? সেই সময় আমার মনের যেরকম অবস্থা হয়েছিল তা আপনারা বিন্দুমাত্র অনুমান করতে পারবেন না। আমার মনে হলো ওই মেয়েটির অবস্থা আমার সামনে যা ঘটল
পরে আমার নিয়তিতেও হয়তো তেমনই ঘটবে। একদিন না একদিন কোনো রকম ছলনা করে ওরা আমাকে ওই মেয়েটির অনুগামী করবে। মনে মনে এইসব ভেবে পুনরায় আমি নিজের ঘরে চলে গেলাম এবং সেখানে শুয়ে নানা রকম চিন্তায় সেই রাত্রিটা কাটিয়ে দিলাম। আমি ভয়ঙ্কর বিপদে পড়ে ওই জায়গায় আবদ্ধ অবস্থায় দিন কাটালেও নিদ্রা দেবী মাঝে মাঝে আমার উপর করুণা করতেন। কিন্তু সেদিন জানি না কি ভেবে সারা রাত্রের মধ্যে একবারের জন্যও তিনি আমাকে দেখা দিলেন না। পরদিন সকালে আমি নিজের ঘর ছেড়ে পুনরায় নিচের তলায় গেলাম, কিন্তু সেই সময় মেয়েটার মৃতদেহটা দেখতে পেলাম না। ওটা যে কোথায় গেল, কি নিয়ে গেল, আর কখনই বা সরানো হলো, আমি কিছুই বুঝতে পারলাম না। মনে মনে ভাবলাম রাত্রিবেলায় হয়তো ওই মৃতদেহের অন্তিম কাজ সম্পন্ন হয়েছে। যেদিন সকালে ওই মৃতদেহ ওই বাড়ির ভেতরে দেখতে পেলাম না, সেদিন রাত্রে দস্যুদের মধ্যে যে আলোচনা হচ্ছিল, সে আলোচনার কথা শুনে আমার ঘুম ভেঙে গেল। কিন্তু আমি আমার বিছানা থেকে না উঠেই ওদের কথাগুলো ভালোভাবে শোনার চেষ্টা করলাম। তারপর যে শুনতে পেলাম তাতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই ভয়ঙ্কর বিপদে পড়ে কয়তিতের মতো এখানে বন্দী হয়ে আমার সারা জীবন উপার্জন করা সমস্ত টাকা কড়ি থেকে বঞ্চিত হয়ে আমি যেভাবে ভীতু হয়ে পড়েছিলাম, ওদের কথা শুনে আমার সেই ভয় আরও শতগুণ বেড়ে গেল। মনে হলো ওরা আমার আরও যেরকম ভয়ঙ্কর সর্বনাশ করার চেষ্টা করছে, তার থেকে আমার আর বড় কোনো সর্বনাশ হতেই পারে না। কিন্তু ওরা কোন স্বার্থের জন্য এই ভয়ঙ্কর কাজটা করে এসেছে সেটাও আমি কিছু বুঝতে পারলাম না। ওরা নিজেদের মধ্যে যে আলোচনা করছিল তার সারাংশ আমি আপনাদের কাছে বলছি। আপনারাই বিবেচনা করে দেখুন ওদের এমন কাজের উদ্দেশ্য কি হতে পারে। আমার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শুনলাম একজন দস্যু অন্য আরেকজনকে বলছে, নিরুপায় হয়ে আমি ওই লাশটা এই বাড়িতে রেখে দিয়েছিলাম, কারণ কবরস্থানে যখন সন্দেহ জাগলো আর আমাদের মনের আশা যখন সেখানে পূরণ করতে পারলাম না, অথবা বুঝতে পারলাম যে লাশের সাথে সেখানে পুলিশের হাতে ধরা পড়লে আমাদের আর কোনো রকমের নিস্তার নেই, তখন অন্য কোনো উপায় না পেয়ে ওই লাশটা নিয়ে আমি সেখান থেকে পালিয়ে এলাম এবং সেটা এখানে লুকিয়ে রেখে তখনকার মতো পুলিশের হাত থেকে নিষ্কৃতি পেয়েছি। কিন্তু কিভাবে ওই লাশটার অস্তিত্ব মেটাবো এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করে তার কিছুই ঠিক করতে পারলাম না, বুঝলি। আমরা এখন যেখানে রয়েছি সেখান থেকে এই লাশটার অস্তিত্ব নষ্ট করা নিতান্ত সহজ কাজ হবে না। হিন্দু পরিচয় ওই লাশটা পোড়ানোর জন্য কোথাও ওটাকে নিয়ে গেলে সহজে তারা ওটা পোড়াতে রাজি হবে না, কারণ ওই লাশটা যেই দেখবে সেই বলবে ও বিষ পান করে মারা গেছে। সুতরাং পুলিশের অনুমতি ছাড়া কিছুতেই ওরা ওই লাশটা চিতায় তোলা তো দূরের কথা, পুলিশ যখন ওর মারা যাওয়ার কারণ তদন্ত করবে তখন আমাদের জীবন বাঁচানো দায় হয়ে পড়বে। আর ওই কবরস্থানে ওই লাশ কবর দেওয়ার জন্য নিয়ে গিয়ে যে ভয়ঙ্কর বিপদ থেকে জীবন বাঁচাতে পেরেছি তা আপনি নিজেই সাক্ষী আছেন। সুতরাং কোন উপায়ে আমরা কোনো রকম বিপদগ্রস্ত হব না অথচ লাশের অস্তিত্ব মেটাতে সফল হব সেটাই ভাবছিলাম, কিন্তু ভাবনা চিন্তা করে তার কোনো রকম উপায় বের করে উঠতে পারলাম না। আজ মনে করেছিলাম যদি কোনো উপায়ে এই লাশের অস্তিত্ব নষ্ট করার কোনো রকম পরিকল্পনা ঠিক করে উঠতে না পারি তাহলে ওই লাশটা এই বাড়ির মধ্যেই কবর দিয়ে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। সে যাই হোক, এখন দেখছি আমাদের আর এই বাড়ি ছাড়তে হবে না। এই বাড়ি ছেড়ে দিলে আমাদের কাজের সুবিধার জন্য এরকম বাড়ি আর হয়তো সহজে কোথাও খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। আমি একটা উপায় করে ওই লাশটা লুকিয়ে রেখেছি, কিন্তু ভবিষ্যতে যে কি হবে তা বলতে পারছি না। ওই লাশটা কোথায় লুকিয়ে রেখে এসেছো? ওই যে মেয়েটা আমাদের বাড়িতে বন্দি আছে তাকে আপনি জানেন তো? খুব জানি, যার ঘরে শীত কেটে সবকিছু চুরি করে নিয়ে এসেছি আর যাকে সেই দিন থেকে কয়েদ করে এখানে রেখে দিয়েছি তাকে জানবো না? এই পাশের ঘরেই তো এখনো শুয়ে আছে। তার ঘরে একটা লোহার সিন্দুক ছিল, তাকে আপনার মনে আছে? খুব ভালো করে মনে আছে। মূল্যবান যা কিছু আমরা ওই বাড়ি থেকে পেয়েছিলাম তার সমস্তটাই তো সিন্দুকের ভেতর ছিল। ওই লোহার সিন্দুকের চাবিও আমরা চুরি করে এনেছিলাম। হ্যাঁ, সেটাও আমার মনে আছে।
লোহার সিন্দুক থেকে দামি জিনিসপত্র সব কিছু বার করে নিয়ে পুনরায় ওই সিন্দুক আমরা বন্ধ করে চাবিটা নিয়ে চলে আসি। আজ সন্ধ্যের পর আমি বেড়াতে বেড়াতে সেখানে গেছিলাম। গিয়ে দেখি ওই ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ, কিন্তু যে সিঁধটা আমরা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে আমি একবার ভেতরে ঢুকেছিলাম। সিঁধটা তখনও পর্যন্ত রয়েছে। তা এই পরিস্থিতি দেখে আমার মনের আশা পূরণ করতে পারবো ভেবে সেইখান থেকে চলে আসি। যে সময় আমরা ওই বাড়িতে সিঁধ কেটে চুরি করেছিলাম তার আগে থাকতেই ওখানকার লোকজনের অবস্থার কথা আমরা ভালোভাবে জানতাম যে রাত্রি 12টার পর ওই পাড়ার ভেতরে লোকজনের কোনো চিহ্ন মাত্র দেখতে পাওয়া যায় না। রাত্রি 12টার পর ওখান থেকে একটা ঘর উঠিয়ে নিয়ে চলে এলেও কেউ জানতে পারবে না। সেই সময় ওখানকার লোকজনেরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তা ওই ঘরের অবস্থা দেখে আমি এখানে ফিরে আসি এবং আমাদের দলের অন্য কয়েকজনের সাহায্যে ওই ঘরের যে 4 পায়াটার ওপর লাশটা রাখা ছিল সেই 4 পায়াটা সহ লাশটা নিয়ে আমরা সেখানে যাই। মাঝে মধ্যে 2-1 লোকের সাথে আমাদের দেখা হয়েছিল বটে, কিন্তু লাশ বয়ে নিয়ে যাচ্ছি দেখে কেউ আর আমাদের কোনো কথা জিজ্ঞেস করেনি। তারপর আমরা সেখানে গিয়ে উপস্থিত হলাম এবং সিঁধের কাছে ওই 4 পায়াটা নামিয়ে লাশটা ওই সিঁধের ভেতর দিয়ে নিয়ে সেই ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। ওই ঘরের মধ্যে যে লোহার সিন্দুকটা ছিল, চুরি করার দিন যার চাবিটা আমরা সাথে করে নিয়ে এসেছিলাম, ওই চাবিটা আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। লাশটা নিয়ে ওই ঘরের ভেতর ঢুকে ওই চাবি দিয়ে সিন্দুকটা খুললাম। তারপর ওই সিন্দুকের ভেতরে লাশটাকে আস্তে আস্তে রেখে সিন্দুকটা চাবি বন্ধ করে চাবিটা নিয়ে আবার সিঁধের ভেতর দিয়ে 4 পেয়েটা নিয়ে সেখান থেকে চলে এলাম। এভাবে ওই লাশটা ওখানে রেখে আসার উদ্দেশ্য কি? বিনা কারণে কি আর এই কাজ করেছি নাকি? প্রথমত ওই সিঁধ কেটে চুরির তল্লাশি নিশ্চয়ই পুলিশ করেছে। পুলিশ নিশ্চয়ই ওই ঘরের ভেতর ঢুকে ওই ঘরের অবস্থা খুব ভালোভাবে দেখে গেছে। হয়তো লোহার সিন্দুকটা খুলে তার ভেতরে কি আছে না আছে সেটাও দেখে নিয়েছে। তা এমন অবস্থায় আগামী 5-10 দিনের মধ্যে যে সিন্দুক কেউ খুলবে না সেটা আমি জানি। তা 5-10 দিন ওই সিন্দুকের ভেতর ওই লাশ থাকলে ওটা প্রায় পচে গলে নষ্ট হয়ে যাবে। সেই অবস্থায় ওই লাশটাকে দেখতে পেলেও ওটা যে কার লাশ সেটা কেউ জানবে না, চেনারও কোনো উপায় থাকবে না। লাশ চিনতে না পারলে আমাদের আর বিপদের কোনো রকম সম্ভাবনাই থাকবে না। দ্বিতীয় কারণ হলো তারামণির ঘরে সিঁধ কেটে চুরি হয়েছে। তারামণি আমাদের এখানে এখন বন্দি আছে, সুতরাং তারপর কেউই আর তারামণিকে দেখতে পায়নি। এরপর যদি ওই লাশ গলা অবস্থায় সিন্দুকের থেকে বের হয় তাহলে নিশ্চয়ই সকলে ওটাকে তারামণির লাশ বলেই চিনবে। আর তারামণির ঘরে সিঁধ কেটে তার সব কিছু চুরি করে তাকে হত্যা করার অপরাধে যদি আমরা কেউ ধরা পড়ি তাহলে তারামণির অস্তিত্ব প্রমাণ করতে পারলে কোনো বিচারকই আমাদের কোনো রকম শাস্তি দিতে পারবেন না। মনে মনে এইসব পরিকল্পনা করেই ওই লাশটা তারামণির সিন্দুকের ভেতর আমি রেখে এসেছি, বুঝলে? তোমরা যে পরিকল্পনা করে কাজটা করেছো তা নেহাত মন্দ নয়, কিন্তু আমাদের এখানে থাকার কি আর কোনো প্রয়োজন আছে? এখান থেকে যে যার নিজের জায়গায় চলে যাওয়াই বোধহয় বর্তমানে উচিত। কারণ যে উদ্দেশ্য নিয়ে আমরা এই ঘরটা নিয়েছিলাম আমাদের সেই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। এখন বোধহয় আমাদের এখান থেকে চলে যাওয়াই মঙ্গল। আমি আপনার এই প্রস্তাবে রাজি হতে পারলাম না, কারণ সম্প্রতি যে 2টো কাজ আমরা করেছি তার যে অনুসন্ধান পুলিশ করছে না তা কিন্তু নয়। কোন কোন লোকের এইসব কাজ করেছে পুলিশ নিশ্চয়ই তার তদন্ত করে বেড়াচ্ছে। এমন অবস্থায় যদি হঠাৎ এই ঘর ছেড়ে চলে যাই তাহলে পুলিশ নিশ্চয়ই আমাদের উপর সন্দেহ করবে এবং আমাদের নামধাম জানতে পারলে আমরা যে ধরা পড়ব না তাই বা কী করে বলি। এদিকে যে কাজের জন্য আমরা একজোট হয়ে এই ঘর ভাড়া করেছি সেই কাজটা আমরা এখনও এখান থেকে ভালোভাবে সম্পন্ন করতে পারবো। অথচ এই বাড়ি ছেড়ে চলে গেলে এমন সুবিধাজনক ঘর যে আমরা সহজে পাবো তাও মনে হয় না। এরপর থেকে ওরা যেরকম আস্তে আস্তে কথা বলতে আরম্ভ করলো তার একটা কথা আমি বুঝে উঠতে পারিনি, কিন্তু আমি যেটুকু শুনলাম তাতে আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল।
অন্য লোকের মৃতদেহ আমার ঘরের মধ্যে, আমার লোহার সিন্দুকের মধ্যে রেখে এসেছে জানতে পেরে আমার বুদ্ধি একেবারে লোপ পেয়ে গেল। একে আমার এই সর্বনাশ হয়েছে, তারপর আবার কি সর্বনাশ এসে উপস্থিত হবে তা ভেবেই আমার চিন্তা শক্তি একেবারে হারিয়ে গেল। আমি যা শুনলাম আমি কখনো তা স্বপ্নেও ভাবিনি। চোরে চুরি করে, হত্যাকারীরা হত্যা করে, কিন্তু এরকমভাবে এক জায়গার মৃতদেহ অন্য জায়গায় রেখে আসতে, বা যার ঘরে চুরি করে তাকে আবার অন্য জায়গায় আটক করে রাখতে আমি আমি এর আগে কখনো শুনিনি। আরও কত কি যে দেখতে হবে তার বোধহয় হিসেব নেই। তারামণির কথা শুনে আমরা বুঝতে পারলাম যে কেন আমরা সেই তারামণির মৃত্যু নিয়ে ভ্রমে পড়েছিলাম। তারামণিকে হত্যা করার অপরাধে মুসলিম এবং তার সাঙ্গপাঙ্গকে বিচারের জন্য পাঠিয়ে কেনই বা আমরা সেভাবে লাঞ্ছিত এবং অপমানিত হয়েছিলাম তার বুঝতে বাকি রইল না। তারামণির লোহার সিন্দুকের ভেতরে যে মৃতদেহটা পাওয়া গিয়েছিল, রাসায়নিক পরীক্ষকের পরীক্ষায় ওই মৃতদেহের ভেতর থেকে কেন বিষের প্রমাণ পাওয়া গিয়েছিল তাও এখন জানতে পারলাম। এখন এও জানতে পারলাম কবরস্থান থেকে মতিয়া বিবি নামের মেয়ে মানুষটির মৃতদেহ হঠাৎ উবে যাওয়ার রহস্যটাই বা কী, এবং সেই সময় বহু তদন্ত করেও আমরা মতিয়া বিবির মৃতদেহ কেন খুঁজে পাইনি। এই সব কথা তারামণির কাছ থেকে জানতে পেরে তাকে পুনরায় জিজ্ঞেস করলাম, তোমার কথা শুনে আজ আমাদের মনের অন্ধকার ঘুচে গেল। এখন একটা ব্যাপারেই আমি শুধু ভাবছি, আসলে যে ব্যাপারে আমরা কখনো স্বপ্নেও আন্দাজ করতে পারি না, দস্যুরা সেই সব কাজ হাসতে হাসতে সম্পন্ন করতে পারে। যেসব ঘটনা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে, যেসব ঘটনা সাধারণ মানুষের মনে সহজে জায়গাও পায় না, এখন দেখছি সেই সব ঘটনাই দস্যুদের চোখের সামনে সবসময় বিদ্যমান থাকে এবং তা দস্যুদের মনে সব সময় বিরাজ করে। দস্যুরাও তো মানুষ, কিন্তু জানি না কোনো রকম দৈব আশীর্বাদে কিনা সাধারণ মানুষের চেয়ে ওরা বেশি বুদ্ধি ও কৌশল পেয়ে থাকে। সে যাই হোক, তোমার বাড়ির সিঁধ কাটার অনুসন্ধান করতে গিয়ে মুসলিম এবং তার কয়েকজন অনুচরকে আমরা ধরেছিলাম, এবং সেই সময় ওরা একটা জায়গা দেখিয়ে আমাদের বলেছিল ওরা সেখানে বাস করে। কিন্তু এখন তুমি যে বাড়ির কথা বলছো, যে বাড়িতে ওদেরকে বাস করতে তুমি নিজে চোখে দেখেছ, সেই বাড়ি এবং ও যে বাড়ি আমাদের দেখিয়েছিল তা এক নয়। তা তুমি বলতে পারো এর ভেতরে আর কোনো রহস্য আছে কি? আমার মনে হচ্ছে যে রাত্রে মতিয়া বিবি মারা যায়, মুসলিম তার সঙ্গীদের তার পরের দিনই বলেছিল যদি কেউ কোনোভাবে ধরা পড়ে তাহলে তাদের ওই বাসস্থান যেন কেউ পুলিশকে দেখিয়ে না দেয়, কারণ পুলিশ যদি ওদের ওই বাসস্থানের কথা জানতে পারে তাহলে আমাকে খুঁজে পাওয়া যাবে, আর আমাকে খুঁজে পেলে পুলিশ আমার কাছ থেকে অনেক কথাই জানতে পারবে। তখন তো ওদের আর বিপদের সীমা থাকবে না। অথচ বাসস্থান না দেখিয়ে দিলে পুলিশ কোনোভাবেই ছাড়বে না। সেই অবস্থায় আমার মনে হয় ওরা অন্য কোনো জায়গায় আরেকটা ঘর ঠিক করে রাখে। পুলিশ যখন যাকে জিজ্ঞেস করেছে সে তখন মনে হয় ওই ঘরটাই দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার কথাই ঠিক বলে মনে হচ্ছে। যখন আমরা ওদেরকে ধরেছিলাম তখন সত্যিই ওরা আমাদের একটা ঘর দেখিয়ে দিয়েছিল, কিন্তু তদন্ত করে আমাদের মনে বিশ্বাস জেগেছিল যে ওরা যে ঘর আমাদের দেখিয়েছে সেই ঘরে ওরা সত্যিকারের বসবাস করছিল না। আচ্ছা তারামণি, তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করি। খুব ভালো করে মনে করে দেখো, ওদের কাছ থেকে মতিয়া বিবি সম্পর্কে যদি কোনো কথা তুমি শুনে থাকো তাহলে আমাদের কাছে পরিষ্কার করে বলো, কারণ যে মেয়ে মানুষটিকে ওরা বিষ প্রয়োগ করে হত্যা করেছিল এবং যাকে মুসলিমের স্ত্রীর পরিচয়ে মতিয়া বিবি নামে কবরখানায় নিয়ে গিয়েছিল, এখন আমরা জানতে পেরেছি যে তোমার ঘরে লোহার সিন্দুকের ভেতরে যার মৃতদেহ ওরা লুকিয়ে রেখেছিল সেই মেয়ে মানুষটি কে? আমার যেন মনে হচ্ছে একদিন ওদের মধ্যে এই নিয়ে কথাবার্তা হচ্ছিল। শহরে ওর সম্বন্ধে কোনো কথাবার্তা বা কোনো রকম আলোচনা কিছু শুনতে পাচ্ছ? না না, কিচ্ছু শোনা যাচ্ছে না। যা তিনকুলে কেউ নেই তাকে নিয়ে আবার কে খোঁজ খবর করবে? তিনকুলে কেউ নেই এ কথা তুমি কিভাবে বলছো? আমি শুনেছি ওর একটা চাকর আছে, দুটো চাকরানি আছে, এবং সব থেকে বড় ব্যাপার ওর অভিভাবকের মতো একজন লোকের কাছে ও বাস করত। তা যদি সত্যি হয় তাহলে ওকে বেওয়ারিশ বলবো কিভাবে?
তুমি যা বলছো তা ঠিক, কিন্তু ও মাঝে মধ্যে একা বাইরে যায়, এমনকি 10-15 দিন পর্যন্ত কোনো কোনো বাবুর বাগানে একাই থেকে আমোদ আহ্লাদ করতে ওর কোনো অসুবিধে হয় না। এই জন্য বিশেষ কেউ অনুসন্ধান করবে বলে তো মনে হয় না। দেখো না কি হয়। তারামণির কাছ থেকে মতিয়া বিবির কথা যা কিছু জানতে পারলাম তাতে আমাদের উদ্দেশ্য অনেকটাই সফল হবে। আরও জানতে পারলাম মুসলিম মতিয়া বিবিকে তার স্ত্রী বলে যে পরিচয় দিয়েছিল সেটা একেবারে মিথ্যে। সে কোনো একজনের স্ত্রী নয়, সে আসলে একজন পতিতা। সে একজনের আশ্রয়ে কখনো বাস করত না, 10 জনের আশ্রয় অবলম্বন করে তার জীবনধারণ চলত। তার নির্দিষ্ট থাকার জায়গা থাকলেও মাঝে মধ্যে সে বাবুদের সাথে বাগান বাড়িতে গিয়ে দিন কাটাত। এই রকম অবস্থায় মতিয়া বিবি যে কে, তার বাসস্থান কোথায়, তার চাকর চাকরানী এবং অভিভাবকের মতো সেই উপপতিটিই বা কে এবং কোথায় আছে তা খুঁজে বের করা বেশ কঠিন হলেও একেবারে অসম্ভব নয়। আরও মনে করলাম মতিয়া বিবির বন্ধু বান্ধবদের যদি খুঁজে বের করতে পারি তাহলে তার সম্বন্ধে আরও নতুন কথা নিশ্চয়ই বের হবে। তখন হয়তো মুসলিম এবং তার সঙ্গীদের পুনরায় অনুসন্ধান করার দরকার পড়বে এবং তখন হয়তো ওদের ওপর মতিয়া বিবিকে হত্যা করার জন্য হত্যা মামলায় অভিযুক্ত করে পুনরায় মামলায় তদন্ত করতে হবে। তারামণির মোকদ্দমার ক্ষেত্রে আমরা ওদের কোনো রকম শাস্তি দিতে পারিনি, কিন্তু মতিয়া বিবির মোকদ্দমায় ওদের পুনরায় যদি ধরতে পারি তাহলে ওদের নিষ্কৃতি পাওয়া মুশকিল। তারামণিকে ওদের সম্বন্ধে আরও অনেক কথা জিজ্ঞেস করলাম, কিন্তু আমাদের কাজে লাগার মতো কোনো কথাই আর পেলাম না। আমাদের সিনিয়র কর্মচারীর আদেশ ছিল এই মোকদ্দমার পুনরায় অনুসন্ধান করা, মতিয়া বিবির মৃত্যু রহস্য উদ্ঘাটন করা এবং যাতে মুসলিম ও তার সঙ্গীদের কৃতকর্মের উপযুক্ত শাস্তি হয় তার সাধ্যমতো চেষ্টা করা। সুতরাং তারামণির কাছ থেকে যেসব ব্যাপার আমরা জানতে পারলাম তা কোনোভাবেই উপেক্ষা করতে পারলাম না। পুনরায় অনুসন্ধানের কাজ আরম্ভ করে নিজে এই কাজের দায়িত্ব নিলাম। কলকাতা শহরের মধ্যে কোন কোন জায়গায় কীরকম বারবনিতাদের বাসস্থান তা আমরা জানতাম। যেসব বারবনিতারা নাচে গানে পারদর্শী এবং বাবুদের বাগান বাড়িতে থেকে যারা নিজেদের জীবিকা নির্বাহ এবং অলংকার টাকা কড়ি উপার্জন করে তাদের অনেকেই আমাদের পরিচিত না থাকলেও আমরা ওদের অনেকেরই সন্ধান রাখতাম। এ ব্যাপারে অনুসন্ধান করার প্রথম লক্ষ্য ছিল মতিয়া বিবির বাসস্থানের অনুসন্ধান করা, অর্থাৎ সে কোথায় থাকত এবং কার দ্বারা প্রতিপালিত হতো তার বিস্তারিত বিবরণ জানার জন্য আমাদের তদন্তের কাজ শুরু করলাম। মতিয়া বিবির নামটা শুনেই আমাদের প্রথম থেকেই বিশ্বাস হয়েছিল যে সে কোনো মুসলমানি পতিতা। ওই রকম মুসলমানি পতিতারা বেশিরভাগই প্রায় ফৌজদারি বালাখানার কাছাকাছি জায়গায় বাস করে। সুতরাং আমরা ওখানে গিয়েই আমাদের প্রথম অনুসন্ধান আরম্ভ করলাম। মতিয়া বিবি নামে কোনো মেয়ে মানুষ অথবা অন্য কোনো নামের কোনো বিলাসিনী ওখান থেকে নিখোঁজ হয়েছে কিনা তা জানার জন্য বেশ ভালোভাবে চেষ্টা চালালাম আমরা, কিন্তু ওখান থেকে কোনো মেয়ে মানুষের নিখোঁজ হওয়ার কোনো রকম খবরই আমরা পেলাম না। মৃত মেয়েটির নাম যে মতিয়া বিবি এটা দস্যুদের মুখ থেকেই প্রকাশ হয়েছে এবং ওদের কাছ থেকেই জানতে পারা গেছে যে মতিয়া বিবি জাতিতে মুসলমান। এদিকে মুসলমান পতিতাদের মধ্যে থেকে ওরকম কোনো মেয়ে নিখোঁজ হয়েছে বলে জানতে না পেরে স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে সন্দেহ হলো যে দস্যুরা যাকে হত্যা করেছে তার নাম মতিয়া বিবি নয় এবং সে জাতিতে মুসলমানও নয়। মুসলিম মিথ্যে কথা বলে ওর মিথ্যে পরিচয় দিয়েছিল। মনে মনে এমন অনুমান করে তখন হিন্দু বিলাসিনীদের মধ্যে আমরা অনুসন্ধান করতে আরম্ভ করলাম। যে ধরনের মেয়ে মানুষদের আমরা খোঁজ করা শুরু করলাম তাদের বেশিরভাগই প্রায় সোনাগাছি এবং তার আশেপাশের জায়গায় বাস করে। সুতরাং ওখানে গিয়ে আমাদের অনুসন্ধানের কাজ শুরু করতে হলো। সোনাগাছির মধ্যে ওরকম প্রকৃতির অনেক মেয়ে মানুষ বাস করে। তাদের মধ্যে একজনকে আমি খুব ভালোভাবে চিনতাম, সেও আমাকে চিনত। সম্ভ্রান্তশালী ব্যক্তিদের বাগান বাড়িতে বাস করাই তার প্রধান ব্যবসা ছিল। আমি সোনাগাছির মধ্যে ঢুকে সবার আগে তার কাছে গেলাম এবং কেমন লোকের খোঁজ করার জন্য আমি সেখানে গিয়েছি তার সমস্ত বিবরণ তাকে দিলাম।
আমার কথা শুনে সে 5-7 জন মেয়ে মানুষের নাম ও ঠিকানা আমাকে বলে দিল এবং বলল এর মধ্যে বেলা নামের মেয়েটি প্রচণ্ড মদ্যপান করে। মদ না পান করলে সে একটা দিনও কাটাতে পারে না। কোনো ধনী ব্যক্তি যদি তাকে বাগানে নিয়ে যায় এবং যদি নিয়মিতভাবে সে সেখানে মদ্যপান করার সুবিধে পায়, তাহলে মাঝে মাঝে সে 1 মাস পর্যন্ত সেখানে পড়ে থাকে। সে আরও বলল যে ওই বেলাকে নাকি সে অনেক দিন হলো দেখেনি এবং বর্তমানে কোথায় আছে তা বলতে পারবে না। ওর কাছ থেকে এইসব তথ্য জানতে পারা মাত্রই আমার বেশ ভালোভাবে মনে হলো যে মতিয়া বিবি আসলে এই বেলা ছাড়া আর কেউ নয়। দস্যুরা এই বেলাকে এখান থেকে নিয়ে গিয়ে তার সর্বনাশ এবং তার সর্বস্ব চুরি করে তাকেই তারামণির লোহার সিন্দুকের ভেতর বন্ধ করে রেখেছিল। মনে মনে এইসব ভেবে বেলা যে বাড়িতে বাস করত সেই বাড়িতে গিয়ে উপস্থিত হলাম এবং জানতে পারলাম সত্যি বেলা ওই নির্দিষ্ট দিন থেকে নিখোঁজ হয়েছে। একজন অপরিচিত লোক যে বেলার ঘরে প্রায় সব দিন আসত, সেই একদিন এসে বেলাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু বেলা এখনো পর্যন্ত ফিরে আসেনি। বেলার একজন চাকর এবং চাকরানী এখনো পর্যন্ত ওই বাড়িতে বেলার ফিরে আসার পথ চেয়ে বসে আছে। তাছাড়া বেলার একজন উপপতিও আছে। সে কোনো এক ভদ্রবংশের জনৈক ধনী ব্যক্তির বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া ছেলে। নানা রকম খারাপ কাজে যুক্ত এবং মদের নেশায় আসক্ত হয়ে তার বাবার যথেষ্ট টাকা নষ্ট করায় তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আগে এই বেলার জন্য সে অনেক টাকা নষ্ট করেছিল এবং বেশ কিছু অলংকার এবং টাকা সে বেলাকে দিয়েছিল, কিন্তু যখন থেকে তার বাবা তাকে তার বাড়ি থেকে বের করে দিয়েছেন তখন থেকে সে একেবারে নিঃস্ব হয়ে পড়েছে এবং এখন বেলাকে কোনো রকম সাহায্য করা তো দূরের কথা, বরং সে নিজেই বেলার কাছে প্রতিপালিত হচ্ছে। তার খাওয়া দাওয়া, পোশাক আশাক এবং মদ্যপানের সমস্ত খরচাদি এখন বেলাই বহন করে। আমি বেলার বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই ওই বাবুর সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো। তাকে জিজ্ঞেস করে জানলাম যেই সময় তারামণির ঘরে সিঁধ কেটে তার সব কিছু চুরি হয়েছে, প্রায় সেই সময় থেকেই বেলাও তার ঘর ছেড়ে চলে গেছে। নামধাম অজানা একজন লোক কিছুদিন আগে থেকেই বেলার ঘরে যাতায়াত করত এবং বেলা তার সাথেই চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। যাওয়ার সময় বেলা বলে গিয়েছিল যে কোনো এক ধনী লোকের বাগান বাড়িতে সে যাচ্ছে, সেখানে হয়তো তার 2-4 দিন দেরি হলেও হতে পারে, কিন্তু সেই 2-4 দিনের পর আরও কত 2-4 দিন কেটে গেছে, বেলা ফিরে আসেনি। বেলা ফেরেনি দেখে নানা জায়গায় নানা বাগান বাড়িতে তার খোঁজ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো জায়গাতেই বেলার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং যে লোকটি বেলাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল তাকেও তারপর থেকে আর কেউ দেখেনি। সেই বাবুটির কাছ থেকে আরও জানতে পারলাম যে বেলার অনেকগুলো সোনার গয়না আছে। কয়েক বছর আগে মদের নেশায় বিভোর হয়ে বেলার শরীর থেকে অনেকগুলো গয়না কোনো এক ব্যক্তি চুরি করে নিয়ে গিয়েছিল। সেই থেকে বেলা কিছুটা সতর্ক হয় এবং তার সোনার যেসব অলংকার আছে ঠিক সেই রকমই কতকগুলো পেতলের অলংকার তৈরি করে তাতে সোনার রং করে নেয়। ওই গয়নাগুলো বেলা এমনভাবে প্রস্তুত করে রেখেছিল যে তা দেখলে পেতলের গয়না বলে কেউ অনুমান করতে পারবে না। সকলেই ভাবত ওগুলো বিশুদ্ধ সোনার তৈরি অলংকার এবং বেলা যে সময় নিজের ঘরে থাকত কিংবা যে সময় মদ্যপান করত না, সেই সময় সে তার সোনার তৈরি গয়নাগুলো পরে থাকত এবং যখন সে মদ্যপান করত, আমোদ প্রমোদে ব্যস্ত থাকত অথবা সে যখন কোনো অপরিচিত জায়গায় যেত তখন সে তার সেই কৃত্রিম অলংকারগুলি ব্যবহার করত। এবারও যখন সে অপরিচিত লোকটির সাথে গিয়েছিল তখনও তার সঙ্গে 2-1টা সোনার অলংকার ছাড়া সবগুলোই পেতলের গয়না ছিল। বেলার সম্বন্ধে এইসব তথ্য জানতে পেরে যে কক্ষে বেলা থাকত সেই ঘরে ঢুকলাম। দেখলাম সোনাগাছি এলাকায় একটু নামডাক বা অর্থশালী বেশ্যারা যেভাবে বসবাস করে এর ঘরের অবস্থাও সেই রকমই। ঘরটা বেশ ভালোভাবে সাজানো গোছানো এবং ঘরের ভেতরের জিনিসপত্র নিজের নিজের জায়গায় রাখা রয়েছে। ঘরের একপাশে একটা লোহার সিন্দুক আছে। সিন্দুকটা দেখে আমি বাবুটিকে জিজ্ঞেস করলাম,
আচ্ছা, বেলা কি তার সমস্ত গয়নাগাটি এই সিন্দুকের মধ্যে রাখে? আমার প্রশ্নের উত্তরে আমি জানতে পারলাম যে ওই লোহার সিন্দুক ছাড়া তার মূল্যবান জিনিস রাখার আর কোনো জায়গা নেই। আরও জানতে পারলাম এবার যখন সে তার ঘর থেকে বেরিয়ে যায় তার আগে তার মূল্যবান জিনিসপত্র সে ওই সিন্দুকের ভেতরই রেখে গিয়েছিল। লোহার সিন্দুকের চাবিও সে তার সঙ্গে কখনো নিয়ে যায় না। একটা বাক্সের মধ্যে সে ওটা বন্ধ করে রাখে, শুধু বাক্সের চাবিটা তার সঙ্গে থাকে। এইসব ব্যাপার জানতে পেরে আমি বেশ বুঝতে পারলাম এই বেলাই হলো মতিয়া বিবি। বেলার বাগানে বেড়ানোর স্বাদ মুসলিমের ঘরেই শেষ হয়ে গিয়েছে। আগে তারামণির কথায় জানতে পেরেছিলাম যে মতিয়া বিবি মারা যাওয়ার পর তার শরীরের সমস্ত গয়নাই চুরি হয়ে গিয়েছিল, কিন্তু এখন যতদূর জানলাম তাতে সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারলাম না যে বেলার শরীরে যেসব অলংকার পরা ছিল এবং যেগুলি চুরি হয়েছে সেগুলো মূল্যবান সোনার গয়না নাকি পেতলের। আমার মনের সন্দেহ দূর করার জন্য আমি বেশি দেরি করলাম না। যে বাক্সের মধ্যে বেলার লোহার সিন্দুকের চাবি থাকত সেই বাক্সটা খোলার জন্য প্রথমে চেষ্টা করলাম, কিন্তু খুলতে না পারায় শেষে সেটা ভেঙে ফেললাম। বাক্সটার ভেতরে খোঁজাখুঁজি করতে করতে দেখতে পেলাম ওর মধ্যে এক জায়গায় সিন্দুকের চাবি লুকোনো অবস্থায় রাখা আছে। বাক্স থেকে সেই চাবিটা বের করে সেই বাড়ির সমস্ত লোকের সামনে ওই লোহার সিন্দুকটা খুলে ফেললাম। দেখলাম বেলার যতগুলো সোনার অলংকার ছিল তার সমস্তগুলোই সেই সিন্দুকের ভেতর গোছানো অবস্থায় রাখা আছে। শুধু দু একখানা সোনার গয়না যেগুলো সে সবসময় ব্যবহার করত সেগুলো দেখতে পেলাম না। ওই ঘরের মধ্যে বেশ ভালোভাবে খোঁজাখুঁজি করেও তার যেসব পেতলের গয়নাগুলো ছিল তার একটাও খুঁজে পেলাম না। বুঝতে পারলাম মুসলিম এবং তার সঙ্গপাঙ্গ বেশ বড়সড় ভ্রমে পড়ে বেলার সর্বনাশ করেছে। যে উদ্দেশ্যে তারা বেলাকে হত্যা করেছে সেই উদ্দেশ্য সফল হয়নি। যে সময় তারামণির লোহার সিন্দুকের ভেতর ওই মেয়ে মানুষটির মৃতদেহ পাওয়া যায় সেই সময় তার অবস্থা এরকম ছিল না যে আমরা তার কোনো ছবি তৈরি করতে পারি। সুতরাং মৃতদেহটা যে বেলার তা বেশ বুঝতে পারলেও আইন অনুযায়ী কিন্তু আমরা সে কথা বলতে পারি না। ওই মৃতদেহ যে কার তা যখন শনাক্ত হওয়ার এখন আর কোনো উপায় নেই, তখন মুসলিম ও তার সঙ্গীরা যে বেলাকে হত্যা করেছে এ কথা আইন অনুসারে কিভাবে বলতে সফল হব এবং কিভাবেই বা বেলাকে হত্যা করার জন্য মুসলিম এবং তার সঙ্গীদের নামে হত্যা মামলার অভিযোগ আনব কিছুই বুঝে উঠতে পারলাম না। তা বলে যে এই মোকদ্দমার অনুসন্ধান একেবারে ত্যাগ করতে হবে তাই বা বলি কিভাবে? ওই মৃতদেহ বেলার মৃতদেহ বলে শনাক্ত না হলেও এখনো সামান্য একটু পথ বাকি আছে। বেলার শরীরে সোনার বা পেতলের তৈরি যেসব গয়না ছিল তার কোনো গয়না যদি মুসলিম বা তার দলের অন্য কোনো লোকের কাছে পাওয়া যায় তাহলে এই মামলার অনুসন্ধানের পথে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। দস্যুরা যে বাড়িতে তারামণিকে বন্দি করে রেখেছিল প্রথমত তারামণির সাহায্যে সেই বাড়িটা কোথায় তার খোঁজ করতে আরম্ভ করলাম। আগে যখন তারামণিকে ওরা তারামণির বাড়ি থেকে এনেছিল তখন তারা গাড়ির ভেতরে তারামণিকে বন্ধ করে এনেছিল এবং শেষে যখন তারা তারামণিকে নিয়ে বিচার কক্ষে উপস্থিত হয় তখনও তারা তারামণিকে গাড়ির ভেতর বন্ধ করেই নিয়ে গিয়েছিল। অথচ যতক্ষণ পর্যন্ত তারামণি সেই ঘরে ছিল ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কিছুক্ষণের জন্যও সে ওই বাড়ির বাইরে যেতে পারেনি। সুতরাং ওই বাড়িটা যে কোথায় তা তারামণি জানত না। ফলে অনুসন্ধান করে ওই বাড়ি খুঁজে বের করা খুব একটা সহজ হলো না। ওই বাড়ির দরজার সামনে যে রাস্তা আছে আর তাতে গাড়ি যেতে পারে এ কথা তারামণি আমাদের বলেছিল। তারামণিকে সঙ্গে নিয়ে শহর থেকে শহরতলিতে ও তার কাছাকাছি জায়গাগুলোর মধ্যে যে যে রাস্তায় গাড়ি যেতে পারে সেই রাস্তায় গিয়ে বাড়ির অনুসন্ধান করতে লাগলাম। অনবরত 2-3 দিন ঘুরে ঘুরে শেষে তারামণি একটা বাড়ি দেখিয়ে বলল যে বাড়িতে তাকে বন্দি করে রাখা হয়েছিল তা খানিকটা ওই বাড়িটার মতো ঠিকই, কিন্তু ভেতরে গিয়ে না দেখতে পারলে সে ঠিক করে বলতে পারবে না ওই বাড়িটাই কিনা। ওই বাড়ির সদর দরজায় একটা তালা লাগানো ছিল। সুতরাং মনে হলো যে ওই বাড়িটি এখন খালি অবস্থাতেই পড়ে আছে। অনুসন্ধান করে জানতে পারলাম ওই বাড়ির কিছু দূরে একটা মুদিখানার দোকান আছে। সেই মুদিখানার দোকানের কাছেই এ বাড়ির চাবি থাকে।
মুদির কাছে গিয়ে জানতে পারলাম যে বাড়িটা কলকাতা শহরের একজন প্রসিদ্ধ ধনী ব্যক্তির। শহর থেকে অনেক দূরে বলে এখানে সেরকম স্থায়ী ভাড়া হয় না। মাঝে মাঝে দরকার অনুযায়ী কোনো লোকের কিছুদিনের জন্য তার প্রয়োজন হলে এই বাড়ি ভাড়া নেয়, না হলে বাড়িটা প্রায় খালিই পড়ে থাকে। ওই মুদির কাছে আরও জানতে পারলাম যে গত 6 মাস থেকে কয়েকজন লোক ওই বাড়িতে বাস করছিল, কিন্তু সম্প্রতি তারা ওই বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেছে। কিন্তু তারা যে কে, কোথায় তাদের বাসস্থান বা কি কাজ করত তার কিছুই সে বলতে পারল না। ওই মুদির কাছ থেকে চাবি নিয়ে বাড়িটা খুললাম। বাড়ির ভেতরে ঢোকা মাত্র তারামণি বলল যে সে এই বাড়িতেই এতদিন বন্দি অবস্থায় বাস করছিল এবং সঙ্গে মুসলিম ও তার সঙ্গীরাও এখানেই থাকত। তার মানে এই বাড়িতেই মতিয়া বিবিকে হত্যা করা হয় এবং এই বাড়ি থেকেই তার মৃতদেহ স্থানান্তরিত করা হয়। যে ঘরে তারামণি থাকত সে সেই ঘরটা দেখিয়ে দিল এবং যে ঘরে মতিয়া বিবিকে হত্যা করা হয়েছিল, যে ঘরে মুসলিম ও তার সাথীরা থাকত, মতিয়া বিবির মৃত্যুর পর যে ঘরে তার মৃতদেহ রাখা হয়েছিল, তার সমস্তই আমরা দেখলাম। ঘরের অবস্থা দেখে বেশ বুঝতে পারলাম যে তারামণি আমাদের যা বলছে তার এক ফোঁটাও মিথ্যে নয়। ওই বাড়ির ভেতরে আমরা খুব ভালোভাবে অনুসন্ধান করলাম, কিন্তু আমাদের দরকারের উপযোগী কোনো জিনিসই পেলাম না। সমস্ত ঘরগুলো বেশ পরিষ্কারভাবে রাখা ছিল, কোনো জিনিস ওর ভেতর থেকে পাওয়া গেল না। বাড়ির দোতলায় কিছু না পেয়ে আমরা নিচে নেমে এলাম। সারা ঘরের আবর্জনা যেখানে ফেলা হয়েছিল সেই জায়গাটাও ভালোভাবে খুঁজে দেখলাম ওর মধ্যে নিতান্ত ছেঁড়া অবস্থায় 2-1টা চিঠি পড়ে আছে। ওই ছেঁড়া চিঠিগুলো বিশেষ সতর্কতার সঙ্গে সংগ্রহ করলাম। দেখলাম ওটা নাগরি ভাষায় লেখা। চিঠিটা ডাকে এসেছে বলে মনে হলো। আমাদের মধ্যে যেসব কর্মচারী ছিল তাদের মধ্যে একজন নাগরি ভাষা কিছুটা জানতেন। ওই ছেঁড়া চিঠিগুলো তাকেই দিলাম। ওতে যে কি লেখা আছে তা জানতে তার প্রায় সমস্ত দিন কেটে গেল। শেষ পর্যন্ত যা জানা গেল, ওই চিঠিগুলো রায়বেরেলি জেলার অন্তর্গত কোনো একখানা গ্রামের মোহাম্মদ আলী নামের একজন তার ছেলে ওসমান আলীকে লিখেছেন এবং চিঠির সারমর্ম হলো এই যে অনেক দিন ওসমান আলী কলকাতা থেকে তার দেশে যায়নি। তার পরিবার তার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে, যাতে ওসমান কয়েকদিনের মধ্যে 2-4 দিনের জন্য হলেও বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসতে পারে, সেই জন্যই ওসমানকে এই চিঠি লেখা হয়েছে। আরও লেখা হয়েছে ওসমান আলী ডাকে যেসব জিনিসপত্র পাঠিয়েছিল তার সবগুলি মোহাম্মদ আলী পেয়েছেন। মোটামুটি যা বুঝতে পারলাম, ওই বাড়িতে যারা থাকত তাদের মধ্যে ওসমান আলী নামের কোনো একজন লোক ছিল যার বাড়ি রায়বেরেলি। মুসলিম এবং তার সঙ্গীরা যে যেখানে বাস করে বলে আমাদের দেখিয়েছিল, পুনরায় আমরা সেই সব জায়গায় ওদের খোঁজ করলাম এবং শহর ও শহরতলির মধ্যে তন্ন তন্ন করে ওদের অনুসন্ধান করতে কোনো খামতি রাখলাম না, কিন্তু কোথাও ওদের কোনো সন্ধান পেলাম না আমরা। তখন একবার রায়বেরেলি গিয়ে ওসমান আলীর খোঁজ করার জন্য প্রস্তুত হলাম। ওদের দলের মধ্যে প্রায় সমস্ত লোককেই আমি চিনতাম, তাই ওদেরকে দেখিয়ে দেওয়ার জন্য অন্য কোনো ব্যক্তি বা তারামণিকে সঙ্গে নেওয়ার কোনো প্রয়োজন হলো না। আমি শুধুমাত্র একটি কনস্টেবলকে নিয়ে রায়বেরেলির জন্য বেরিয়ে পড়লাম। যে গ্রামে ওসমান আলীর বাড়ি সেখানে না গিয়ে মোহাম্মদ আলীর খোঁজ করায় জানতে পারলাম যে সেই গ্রামে মোহাম্মদ আলী নামে একজন লোক আছেন এবং তার একটি ছেলেও রয়েছে যার নাম ওসমান আলী। আজ কয়েকদিন আগে ওসমান আলী কলকাতা থেকে বাড়ি ফিরেছে। এই খবর পাওয়া মাত্র সেখানকার স্থানীয় পুলিশের একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে সেই গ্রামে গিয়ে উপস্থিত হলাম এবং ওসমান আলীকেও খুঁজে পেলাম। ওকে দেখা মাত্রই আমি চিনতে পারলাম এবং সেও আমাকে খুব ভালোভাবে চিনতে পারল। এই লোকটি আমাদের সবার পরিচিত মুসলিম ছাড়া অন্য কেউ নয়। মুসলিমের ঘরে খানা তল্লাশি করায় কতকগুলো টাকা কড়ি পেলাম এবং কতকগুলো গয়নাগাটিও পেলাম। ওইসব গয়নাগুলোর মধ্যে কতকগুলো তারামণির ঘর থেকে চুরি যাওয়া গয়না বলে পরে তারামণি শনাক্ত করেছিল এবং যে সকল নকল সোনার গয়না পাওয়া গিয়েছিল
তার বেশিরভাগই বেলার গয়না বলেই শেষে প্রমাণিত হয়। ওসমানকে ধরার পর তার কাছ থেকে তার সঙ্গীদের ঠিকানা জেনে নেওয়ার জন্য বেশ চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছুতেই তার কাছ থেকে কোনো কথা বের করতে পারা যায়নি। এমনকি তার সঙ্গে তার যেসব সঙ্গীরা তারামণিকে হত্যা করার অপরাধে ধরা পড়েছিল, এখন সে তাদের নাম পর্যন্ত বলল না। সে বলল তারা কে তা সে জানেই না, তাদেরকে চেনেই না এবং তাদের সাথে কখনো একসাথে থাকেনি। তার কথা শুনে তাকে নিয়ে যখন আমরা অত্যন্ত পীড়াপিড়ি করতে লাগলাম, তখন সে দৃঢ় কণ্ঠে বলল সে কোনো কথার উত্তর দেবে না। যাই হোক, তাকে সেখান থেকে কলকাতায় আনা হলো। তারপর যেসব কর্মচারীরা এই মকদ্দমার সাথে যুক্ত ছিলেন, তারাও ওসমানকে নিয়ে নানা রকম চেষ্টা করতে লাগলেন। কেউ বা তাকে নানা রকম ভয় দেখাতে লাগলেন, কেউ বা তাকে মিষ্টি কথায় ভুলিয়ে তার ভেতরের কথা বের করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু কেউ কোনোভাবেই সফল হতে পারলেন না। মুসলিম ওরফে ওসমানের সঙ্গীরা যখন প্রথম ধরা পড়ে, সেই সময় আমরা তাদের দেশ প্রভৃতির বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম এবং তার উত্তরে তারা যা বলেছিল সেসব জায়গায় লোক পাঠিয়ে খোঁজ খবর করা হলো, কিন্তু সেই নামের কোনো ব্যক্তি বা সেরকম কোনো জায়গা খুঁজে পাওয়া গেল না। মুসলিমের ঘরে যেসব গয়না পাওয়া গিয়েছিল সেই সব অলংকার নিয়েই তার ওপর দুটো মকদ্দমা পুনরায় ধার্য করা হলো। একটা তারামণির ঘরে সিঁধ কেটে তার সব কিছু চুরি করার, এবং অন্যটা ছিল বেলা নামের মেয়ে মানুষটির শরীরে যেসব গয়না ছিল এবং যেসব অলংকারের সাথে তাকে পাওয়া যাচ্ছে না সেই সব অলংকার চুরি করার। বেলাকে যে হত্যা করা হয়েছে এবং তার মৃতদেহ তারামণির লোহার সিন্দুকে পাওয়া গিয়েছে, এটা অকাট্য সত্যি হলেও ইংরেজ আইনের গুণে সে কথা প্রমাণ করতে পারলাম না। বেলাকে হত্যা করার প্রধান প্রমাণ তারামণি, কিন্তু সে বলতে পারল না যে সে যেই মেয়ে মানুষটিকে তার সামনে হত্যা করতে দেখেছে তার নাম বেলা কিনা। যে মৃতদেহটা লোহার সিন্দুকের মধ্যে পাওয়া গেছে ওটা যে বেলার মৃতদেহ সেটা প্রমাণ করার ক্ষমতাও আমাদের ছিল না, কারণ সেই সময় মৃতদেহ শনাক্ত হয়নি, এমনকি ওর ফটোগ্রাফও নেওয়া হয়নি। কারণ মৃতদেহ যখন পাওয়া যায় সে সময় তা নিতান্তই গলিত অবস্থায় ছিল, ফটোগ্রাফ নেওয়ার কোনো রকম উপায়ই ছিল না। সুতরাং মুসলিম ওরফে ওসমান আলীর ওপর খুনের মকদ্দমা কোনোভাবেই রুজু হতে পারল না। আমরা ওই দুটো অভিযোগেই কিন্তু শেষ পর্যন্ত ওসমানকে বিচারকের কাছে পাঠালাম। ম্যাজিস্ট্রেট সাহেব সমস্ত প্রমাণ গ্রহণ করলেন, কিন্তু তিনিও সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। কিন্তু তিনি নিজে ওদেরকে কোনো রকম দণ্ডে দণ্ডিত না করে উপযুক্ত দণ্ডে দণ্ডিত করার জন্য দায়রা আদালতে পাঠিয়ে দিলেন। দায়রা আদালতের বিচারে সবার প্রথমে একটা গোলযোগ সৃষ্টি হলো, কারণ একবার যখন তারামণিকে হত্যা করার অপরাধে ও তার জিনিসপত্র চুরির অপরাধে ওসমানের বিচার হয়েছে এবং সে বেকসুর খালাস পেয়েছিল, সুতরাং তার উপর পুনরায় সেই মোকদ্দমা চলতে পারে না। এই তর্কের মীমাংসা শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়ে মুসলিমের পুনরায় বিচার হয় এবং বিচারে তারামণির গয়না চুরির জন্য তার কঠিন পরিশ্রমের সাথে 5 বছরের কারাদণ্ড হয়। আর বেলা বা মতিয়া বিবি যাই বলুন না কেন, সেই মকদ্দমা তার অবর্তমানে প্রমাণ করতে না পারায় ওই মকদ্দমা থেকে তাকে কোনো রকম শাস্তি পেতে হয় না, সে সম্পূর্ণ অব্যাহতি পায়। এতক্ষণ আপনি শুনছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী মতিয়া বিবির দ্বিতীয় পর্ব, গুপ্ত রহস্য, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. তারামণির চরিত্রে রীতি, মুসলিমের ভূমিকায় অপূর্ব, কাসেমের চরিত্রে দীপক, গল্প পাঠে হানিফ এবং দারোগা প্রিয়নাথের চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।